আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হলো আল্লাহর নাম নিয়ে বিএটি এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকাল হলো প্রায় 9টা 39 বাজে। আজকে একদম আনকাট একটা ভিডিও করতে যাচ্ছি। আর কি ব্যাপারে ভিডিওটা হচ্ছে সেটা হয়তো আপনারা থাম্বনেল বা টাইটেল দেখে হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে কি ব্যাপারে আমি কথা বলতে যাচ্ছি। নিজে নিজে কখনো বাইক রেজিস্ট্রেশন করাই নেই, তো সেই উদ্দেশ্যেই হলো এইবার একটু নিজে থেকে এক্সপিরিয়েন্স করা আসলে যে বাইক রেজিস্ট্রেশন করতে গেলে কী কী হ্যাসেলে পড়তে হয়, কী কী ঝামেলায় পড়তে হয়, সেই ব্যাপারগুলো ফুল এক্সপ্লেন করা একদম ডিটেলসে। রেজিস্ট্রেশনের প্রসেসটাকে সম্পূর্ণভাবে আপনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ ভিডিওটাকে আমি দুইটা অংশে ভাগ করব। প্রথম যে অংশ সেটা হলো নট ফিজিক্যালি অথবা অনলাইন পার্ট, আর দ্বিতীয় যে অংশটি হবে সেটা হলো ফিজিক্যাল পার্ট, বা যেটাকে আপনার নিজে গিয়ে সশরীরে উপস্থিত থেকে কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল পার্ট। বিশেষ দ্রষ্টব্য, ভিডিওটি হলো অনেক বড় হতে পারে, তবে আমি রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন, কারণ আপনাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত যত সমস্যায় পড়বেন সব কিছুর সমাধান আপনারা এই একটি ভিডিওতেই পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। যদি হলো না বুঝে থাকেন তাহলে আবার একটু পিছনে রিপিট করে দেখেন ভিডিওটা। আবার যদি তাও না বুঝেন তাহলে হলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি কোনো কিছুর উত্তর আপনারা যদি কোনো কোয়েশ্চেন করে থাকেন আর সেটার উত্তর যদি আমার জানা থাকে তাহলে আমি নিশ্চয়ই সেটার জবাব দিব ইনশাআল্লাহ। মূল ভিডিওতে প্রবেশের পূর্বে কিছু বেসিক বিষয়ে আপনাদের ধারণা থাকা দরকার, আর ওই বেসিক বিষয়গুলো ঠিকঠাক আছে কি না সেটার উপরে নির্ভর করতেছে আপনার পরবর্তীতে যত রেজিস্ট্রেশনের যত প্রক্রিয়া আছে সেটা সহজ হবে কিনা। তাই বেসিক ব্যাপারগুলো ঠিক আছে কিনা একটু আমরা ভালো মতো মিলিয়ে দেখি। এখনই ধরে নিচ্ছি আপনাদের সবার কাছেই বর্তমানে শোরুম পেপারসগুলো আছে, যারা যারা এখনই রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। একটা শোরুম পেপারসে কী কী কাগজ থাকে সেটা আমি এই ভিডিওতে না বলি। যদি আমি বলি সেটা হবে সময়ক্ষেপণ, আর হলো ভিডিওটা অনেক বেশি লম্বা হবে। আমিও চাচ্ছি না ভিডিওটা অনেক বেশি লম্বা হোক, যাতে অল্প ছোট একটা ভিডিওর মধ্যেই আপনাদের সকল সমস্যার সমাধান হয়, সেটাই আমি চাচ্ছি। তাই আমি নিচে ডিসক্রিপশন বক্সে হয় একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই ভিডিও লিঙ্কটা আপনারা ওই ভিডিওটা দেখে ফেলুন, তাহলে বুঝতে পারবেন শোরুম পেপারসে কী কী কাগজ থাকে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেইটা শুনুন মনোযোগ দিয়ে, এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট। স্ক্রিনে দুটি কাগজ দেখতে পাচ্ছেন আপনারা, একটা হলো টু হুম ইট মে কনসার্ন, আর একটা ডেলিভারি চালান। এই দুইটা কাগজের ব্যাপারে আপনারা খুবই সাবধান থাকবেন, কেননা আমাকে শোরুম থেকে স্ক্যান কপি দিছে, অরিজিনাল কপি না দিয়ে। কি একটা মুশকিল ভাই রে ভাই, এখন এই জন্য আমাকে আবার ওয়েট করতে হবে, বসে থাকা লাগবে। আপনাদের জন্য আরেকবার রিপিট করি, যেই দুটো কাগজের কথা বলতেছি এই দুটো কাগজ মাস্ট বি অরিজিনাল কাগজ হতে হবে। অরিজিনাল বলতে কি বোঝায়? প্রেস থেকে প্রিন্টিং করে নিয়ে আসে শোরুমের লোকজন, সেইটাকে আমরা বলি অরিজিনাল পেপার। আমাকে যেটা দিয়েছিল সেটা স্ক্যান কপি, অলরেডি সেটা আপনারা বুঝে গেছেন। স্ক্যান কপি কীভাবে পায়? স্ক্যান কপি ধরেন আপনার কাছে এই দুটো কাগজের পিডিএফ করা ছিল, ওইটা হলো প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে বের করে আপনাকে দিয়ে দিচ্ছে। এইটাকে বলা হয় স্ক্যান কপি। স্ক্যান কপিতে কিন্তু কাজ হবে না, বারবার কিন্তু বললাম, এই কিন্তু দুইবার বললাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন নীল কালারের একটা কাগজ, যেটাকে হলো আমরা মূসক 6.3 অথবা ভ্যাট 6.3ও নামে চিনি। এই কাগজটা যাতে ব্লু কালারেই থাকে, ব্লু কালারটাই অরিজিনাল, কারণ অনেক সময় দেখা গেছে শোরুম থেকে আপনাকে ফটোকপি ধরাই দিবে, সো খুব সাবধান। আর একটা কাগজ যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা বলি গেট পাস, এইটার ব্যাপারেও সাবধান। এই গেট পাসটা হলো আপনারা ভালো মতো দেখে নেবেন। এই পর্যন্ত যদি হলো আপনারা বুঝে থাকেন, আপনাদের কাছে যদি সব কাগজপত্র ঠিকঠাক থাকে, তাহলেই কিন্তু আমরা পরবর্তী ধাপে আগাতে পারবো। এরপরই হলো আপনারা আপনাদের যে কোনো একটা ডিভাইস নেবেন, সেটা হতে পারে ফোন, হতে পারে ল্যাপটপ, হতে পারে আইপ্যাড বা ট্যাব, বা যে কোনো কিছু, বা কম্পিউটার হলে সব থেকে ভালো হয়। কি করবেন আপনারা হলো bsp.brta.gov.bd ওয়েবসাইটে যাবেন। সেখানে গিয়ে হলো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন আমাকে জিজ্ঞেস করে না এখন কীভাবে ক্রিয়েট করতে হয়, অসংখ্য ভুরি ভুরি ভিডিও পাওয়া যায়। আমার কাছে যেই ভিডিওটা সবথেকে বেস্ট মনে হবে আমি সেই ভিডিওটা হলো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওটা দেখে নিন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। একান্তই যারা বুঝেন না, কারণ এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, এটা যে কোনো মানুষই বুঝে। যাই হোক, যারা বুঝবেন না তাদের জন্য নিচে ডিসক্রিপশনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা কি? সিম নাম্বার, মানে ফোন নাম্বার যেটা আপনারা দিচ্ছেন অ্যাকাউন্ট খোলার সময়, সেটা বুঝে শুনে দিবেন। কেন বুঝে শুনে দিতে হবে? পার্সোনালি আমার কাছে দুইটা সিম আছে,
একটা হচ্ছে হলো রবি সিম, আরটা হচ্ছে হলো টেলিটক সিম। আমার যে রবি সিম এটার বয়স অনেক বেশি, এটা অনেক পুরনো একটা সিম। আর টেলিটক যেটা সেটার বয়স 1 থেকে 1.5 বছরের আশেপাশে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন আমার কোন সিমটা সবথেকে রিসেন্টলি কেনা, টেলিটক সিমটা রিসেন্টলি কেনা। যেই সিমগুলোর বয়স অত্যন্ত বেশি, ধরেন 5 থেকে 6 বছর পুরনো, আমাদের অপারেটর বাবাজিরা ওই পুরনো সিমের এনআইডি এর ডাটাগুলো আপলোড করে না এনআইডি এর সার্ভারে। আমার যে রবি সিমটা আছে সেই রবি সিমের ডাটা নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করা নাই। সাধারণত যেটা হয় আর কি, যে সিমগুলো হচ্ছে হলো এই যে বিগত আপনি খুব রিসেন্টলি কিনবেন, এই রিসেন্টলি কেনা সিমগুলোর এনআইডি ডাটা নির্বাচন কমিশনের সার্ভারে অত্যন্ত দ্রুত আপলোড করে দেওয়া হয়। তো যখন হচ্ছে হলো আপনি অ্যাকাউন্ট খুলবেন, আপনি চেষ্টা করবেন এই 5 থেকে 6 বছর পুরনো সিমের নাম্বার না দিয়ে রিসেন্ট কোনো একটা সিমের নাম্বার দেওয়া। আর যদি হচ্ছে রিসেন্ট সিম না থাকে, আমি সাজেস্ট করব 150 থেকে 200 টাকার ভিতরে বা একটু কষ্ট করে হচ্ছে 350 টাকা খরচা করে আপনারা নতুন একটা সিম কেনেন। নতুন সিম কিনে ওই নতুন সিমের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন প্রশ্ন করতে পারেন কেন নতুন সিমের নাম্বারই বা কেন লাগবে? আপনার স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন, সরি দিস ডাটা ইজ নট ভেরিফাইড এনআইডি সামথিং, এইরকম একটা মেসেজ আসতে পারে আপনার। তো আমি আগেভাগেই সাবধান করে দিচ্ছি, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অ্যাকাউন্ট ক্রিয়েট করা সোজা, তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যেই সিম নাম্বারটা ইউজ করবেন সেটা যাতে রিসেন্টলি কেনা কোনো সিমের নাম্বার হয়। কারণ তো অলরেডি বলে ফেলছি, এবার যদি সংক্ষেপে বলি, কারণটা হচ্ছে হলো রিসেন্ট যে সিমগুলো কেনা হয় সেই সিমগুলোর ডাটা একদম সাথে সাথে এনআইডি এর সার্ভারে আপলোড করা হয়, যেটা পুরনো সিমের ক্ষেত্রে হয় না। আর পুরনো সিম দিলে এরকম একটা মেসেজ আসবে, আর নতুন সিম দিলে এরকম কোনো মেসেজ আসবে না। ধরে নিলাম আপনাদের হচ্ছে হলো সব শোরুমের কাগজপত্র ঠিকঠাক আছে, সব আপনারা চেক করে নিয়েছেন, আর পাশাপাশি হচ্ছে হলো আপনারা নতুন একদম রিসেন্ট সিম দিয়ে অ্যাকাউন্টও ক্রিয়েট করে ফেলেছেন। এই পর্যন্ত যদি আপনাদের কাজ শেষ হয়ে যায়, তাহলে হচ্ছে হলো আপনারা পরবর্তী ধাপে যাওয়ার জন্য রেডি। আর এখান থেকেই শুরু হচ্ছে ভিডিওর মূল অংশ। অলরেডি বলা হয়ে গেছে, ভিডিওটাকে হচ্ছে হলো আমরা 2 ভাগে ভাগ করতেছি। তার প্রথম অংশ এখান থেকে শুরু, যেটাকে হচ্ছে হলো আমরা নামকরণ করেছি নট ফিজিক্যালি অথবা অনলাইন পার্ট। তো স্বভাবতই অ্যাকাউন্ট খুলে তারপর তো হচ্ছে হলো আপনারা রেজিস্ট্রেশন প্রসেস চালু করার জন্য রেজিস্ট্রেশন রিলেটেড ফর্ম ফিল আপ করবেন। সব ধরনের হচ্ছে হলো যে ছবিগুলো চাওয়া হচ্ছে, যে ডকুমেন্টের ছবিগুলো চাওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে হলো আপনারা আস্তে আস্তে আপলোড করে ফেলবেন। অনলাইন পার্টের শুরুটাই হবে হচ্ছে হলো রেজিস্ট্রেশন কীভাবে চালু করবেন বা কীভাবে করবেন সেটা দিয়ে। আমি সেটার জন্য হচ্ছে হলো আপনাদেরকে একটা ভিডিও রেকমেন্ড করতেছি, সেটা হচ্ছে ইনফো বাই সবুজ চ্যানেলের একটা ভিডিও। আপনারা হয়তো স্ক্রিনের থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। আপনারা এই ভিডিওটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করে ডাটা সব আপলোড করবেন, ফর্ম ফিল আপ করবেন, ডাটাগুলো আপলোড দিবেন। কি কি ডাটা আপলোড করতে হবে বা কি রেজিস্ট্রেশন পেপারের কি কি কাগজ আপনাকে আপলোড করতে হবে, সেটা হচ্ছে হলো আমি একবার স্ক্রিনে এখনই দেখাই দিচ্ছি, ভালো মতো আপনারা দেখে নিন। এইটা হচ্ছে হলো ইনফো বাই সবুজ ভাইয়ের যে ভিডিওটা আমি রেকমেন্ড করছি, সেখানে হয়তো আপনারা স্পষ্ট নাও বুঝতে পারেন, সেজন্য হচ্ছে হলো বোঝার সুবিধার্থে আমি নিজে থেকে কাগজগুলো সুন্দর করে দেখাই দিচ্ছি। আপনারা হচ্ছে হলো বারবার পজ করে নামগুলোর নিচে দেখেন, কাগজগুলো ভালো মতো অবজার্ভ করেন, বুঝেন, তারপর হচ্ছে হলো সুন্দর করে ডকুমেন্টসগুলো আপনারা ধীরে ধীরে আপলোড করতে থাকেন। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি নিজে থেকে এতগুলো ভিডিও রেকমেন্ড করতেছি, তাহলে আমার এই ভিডিওর প্রয়োজনটা কী? ওই ভিডিওগুলো আপনারা খুঁজে খুঁজে দেখে নিলেই তো পারতেন। এই যে একটা কথা বললাম, খুঁজে খুঁজে বের করা, কোন ভিডিও যে এক্স্যাক্টলি আপনার কাজে লাগবে এতগুলো ভিডিওর মাঝখানে ইউটিউবের, সেটা তো আর কেউ বলতে পারতেছে না। ওই শূন্যস্থানটাই আমি পূরণ করতেছি। আমার কাজ এটাই যে যেই ভিডিওগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে রেজিস্ট্রেশন করতে গেলে, সেই ভিডিওগুলো হচ্ছে তুলে এনে আপনাদেরকে আমি রেকমেন্ড করতেছি। কারণ এই ভিডিওগুলো দেখেই আমি হচ্ছে হলো নিজে রেজিস্ট্রেশনটা করেছিলাম। এতগুলো প্রসেস আমি যদি হচ্ছে হলো এই ভিডিওতে এখনও শুরু করি, কত বড় যে হবে ভিডিও তার কোনো শেষ নাই আর কি। আমি চাচ্ছি একটা ভিডিওর মধ্যে কম্পাইল করতে। আমি ধরে নিচ্ছি আপনারা হচ্ছে হলো ইনফো বাই সবুজ ওই ভাইয়ের ওই রেকমেন্ড করা ভিডিওটা দেখে আপনারা হচ্ছে হলো সব কাজ করে ফেলছেন। মানে এখন আপনারা ফর্ম ফিল আপ করে ফেলছেন, আপনারা হচ্ছে হলো যত কাগজ লাগে, ডকুমেন্টসগুলো ছবি তুলে আপনারা সুন্দর করে আপলোডও করে দিয়েছেন। এরপরে ধাপটাই হচ্ছে হলো টাকা জমা দেওয়া। এখন এই টাকা জমা দেওয়া প্রসেস আসলে দুইটা, মানে দুইভাবে জমা দেওয়া যায়। আপনি চাইলে অনলাইনেও জমা দিতে পারেন, আবার আপনি চাইলে হচ্ছে হলো অফলাইনেও জমা দিতে পারেন। যারা হচ্ছে অনলাইনে জমা দিতে চান
তাদের জন্য হচ্ছে হলো আমি আবার একটা ভিডিও রেকমেন্ড করতেছি, সেটা হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আর যেহেতু হচ্ছে হলো আমি নিজে থেকে অফলাইনে গিয়ে টাকাটা জমা দিয়েছি, তাই আমার ভিডিওতে টাকা জমা দেওয়ার ব্যাপারটা হচ্ছে হলো অফলাইন পার্টে থাকবে, মানে হচ্ছে হলো ফিজিক্যাল পার্ট অথবা অনলাইন পার্টে থাকবে। প্রথমে তো হচ্ছে হলো বিআরটিতে গেলাম, সারা সকাল দাঁড়ায় হচ্ছে হলো জাস্ট রেজিস্ট্রেশনের জন্য টাকা পয়সা জমা দিছি। তারপর তো হচ্ছে হলো আমাকে ব্যাংক ড্রাফট দিছে, একটা হচ্ছে আমার জন্য মানে গ্রাহক কপি, আর একটা হচ্ছে বিআরটি এর জন্য বিআরটি এ কপি। টাকা জমা দেওয়ার সময় কি কোনো কাগজপত্র লাগে? হ্যাঁ লাগে। আপনার একটা এনআইডি কপি দিবেন, পাশাপাশি হচ্ছে হলো বাইকের ডিটেলস আছে এমন কোনো, মানে আপনাকে শোরুম থেকে তো ফাইল দিচ্ছে তাই না, তো আপনার ইনভয়েস, আমি একটা ইনভয়েসে কপি করে নিছি। পাশাপাশি হচ্ছে হলো ওই যে বললাম যে দুটো কাগজের হচ্ছে হলো আমাকে স্ক্যান কপি দিয়েছে, ওই দুটো আমি কপি করছি সেফটি পারপোজে। মনোযোগ দিয়ে শুনবেন, এনআরবিসি ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আপনাকে ব্যাংক ড্রাফট দিবে, একটা হচ্ছে হলো গ্রাহক কপি, একটা হচ্ছে বিআরটিএ কপি। তো বিআরটিএ কপিটা নেবেন, আপনার এনআইডি নেবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স নেবেন, পাশাপাশি হচ্ছে হলো আপনার যে প্রেজেন্ট লোকেশন সেখানকার একটা পানির বিল বা হচ্ছে হলো কারেন্ট বিলের একটা কপি নেবেন। এরপরে এই চারটা জিনিস হচ্ছে শোরুম থেকে আপনাকে যে ফাইলটা দিছে তার সাথে অ্যাটাচ করে ফেলবেন, বাস আপনার ফাইল রেডি। ফাইল রেডি করে আপনি কই যাবেন, নিচেই একটা জায়গা আছে, লেখাই আছে ভেহিকেল ইন্সপেকশন এরিয়া। যদি আপনি নাও বুঝতে পারেন তাহলে কাউকে জিজ্ঞেস করেন, তাহলেই হচ্ছে আপনাকে দেখাই দিবে যে ভাই এইখানে হচ্ছে হলো বাইকটা চেক করে। বাইক যখন চেক করা হয়ে যাবে তখন আপনাকে হচ্ছে হলো বলে দিবে যে আপনি 301 নম্বরে যান বা 306 নম্বরে যান। তো আমি তো তাদের কথা মতো 301 নম্বরে গেলাম না, প্রথমে গেছি আমি 306তে, বা 306তে আগে কাজ না, আগে কাজ হচ্ছে 301-এই, কিন্তু 301-এ যে নিয়ে কাজ করবেন সেই অফিসারই নাকি আজকে নাই। তো অ্যাজ এ রেজাল্ট আমাদেরকে 205-এ যাওয়া লাগছে। 205 নম্বর রুমটাই ছিল যত সমস্যার মূল আখড়া। এইখানে যে অফিসারটা ছিলেন সেই অফিসারটা একদমই ফ্রেন্ডলি ছিলেন না, ওনার আচার আচরণ টিপিক্যাল সরকারি কর্মকর্তাদের মতোই মনে হয়েছে, ওনাকে আমার একদমই ভালো লাগে নাই। এই রুম থেকে যেহেতু সব টুইস্টের শুরু, গল্পের টুইস্ট সম্পর্কে কিন্তু ক্লাইম্যাক্স ছাড়া জানা যায় না, তাই গল্পের ক্লাইম্যাক্স মানে ভিডিও শেষের দিকেই হচ্ছে হলো আপনাদের জন্য প্রিজার্ভ করে রাখলাম টুইস্টগুলো। ভেহিক্যাল ইন্সপেকশনের পরে কাগজপত্র যা যা আছে সব কিছু নিয়ে আপনাকে 301-এ চলে যেতে বলবে। আপনি 301-এ যাবেন, 301-এ গিয়ে অ্যাপ্রুভ করে দিবে তার পিসি থেকে, প্রাইমারি অ্যাপ্রুভাল। ব্যাংকে ডিরেক্ট নিজে গিয়ে টাকা জমা দিয়ে থাকেন তাহলে সেটার ট্রানজ্যাকশন নাম্বারটা হচ্ছে হলো এন্ট্রি করতে হয়, ট্রানজ্যাকশন নাম্বারটা এন্ট্রি করবেন। তারপর স্যার হচ্ছে হলো তার পিসি থেকে আবার হচ্ছে হলো ওটাকে অ্যাপ্রুভ করে দিবে। তখন যখন স্যার অ্যাপ্রুভ করে দিবেন তারপর আপনার মোটামুটি কাজ শেষ। তারপর আপনাকে বলবে যে আপনি 306-তে যান, 306-তে গেলেই আপনাকে হচ্ছে হলো ট্যাক্স টোকেন আর ইনশাল্লাহ অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে দিবে। তারপর আবার সেই 306 থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আর হচ্ছে হলো ট্যাক্স টোকেন নিয়ে আপনি চলে আসবেন 301-এ। সেখানে স্যার ফাইনালি এই দুইটা কাগজে আবার সাইন করে দিবেন, সাইন করা হইলেই কাজ শেষ। এতক্ষণ ভিডিও দেখে আপনারা হয়তো ভিডিওর শেষ দিকে চলে আসছেন, অর্থাৎ এখন ক্লাইম্যাক্সের পালা। গল্পের যত টুইস্ট এখনই হচ্ছে হলো খোলা শুরু করবে। দুই ভাগে এক্সপ্লেন করি, প্রথম দিনের ঘটনা, দ্বিতীয় দিনের ঘটনা। আসছেন প্রথম দিনের ঘটনাতে। প্রথম দিন আমি বিআরটিএতে গিয়ে শুধুমাত্র হচ্ছে টাকাটা জমা দিতে পারছি, ভেহিকেল ইন্সপেকশন করতে পারছি, ফাইল রেডি করতে পারছি। অলরেডি আপনারা ভিডিওতে সেটা দেখে ফেলেছেন, এর বেশি কিছু আমি করতে পারি নাই। এই সমস্যার পিছনেও কারণ ছিল 205 নম্বর রুম। আমাকে যখন হচ্ছিল 301 বা 206-তে যেতে বললো, কিন্তু 301-এ অফিসার না পেয়ে আমি যখন 205-এ গেলাম, 205-এ যে অফিসার ছিল তিনি আমাকে বললেন যে আপনার কাছে যে দুইটা কাগজ আছে, ইনভয়েস আর ক্রেডিট চালানের, এই দুটো কাগজের অরিজিনাল কপি আপনাকে দেওয়া হয় না শোরুম থেকে। সো আপনি শোরুমে কন্ট্যাক্ট করেন প্লিজ, আপনি শোরুম থেকে দয়া করে অরিজিনাল কপি নিয়ে আসেন। ওই অরিজিনাল কপি আনতে গিয়ে আমাকে হচ্ছে হলো প্রায় 1 সপ্তাহের উপরে আমাকে ওয়েট করতে হয়েছে। এর মধ্যে আমি ঢাকা থেকে বরিশাল চলে আসছি, আবার বরিশাল থেকে আবার ঢাকা গেছি। এরপরে দ্বিতীয় দিন যখন আমি আবার 205 নম্বর রুমে গেলাম, সেদিন তো আমার কাছে অরিজিনাল কপি আছে, স্ক্যান কপি না, কিন্তু অরিজিনাল কপি আছে। এইবার আবার সমস্যা ঘটলো যে আপনার বাইক তো বরগুনা থেকে কেনা ভাই, আপনি তো ঢাকার নাম্বার করতে পারবেন না। ওমা, এ আবার কেমন কথা? আমি তো শুনে পুরোই হতাশ। উনি আরও বলতেছেন যে আপনার কাগজগুলো দিয়ে যান, আমি চিঠি করে দিচ্ছি, বরগুনা বিআরটিএতে পাঠিয়ে দিচ্ছি, বরগুনা থেকে আপনি নাম্বার করেন। ভাই এই কোন ধরনের তামাশা? মানে উপায় আছে, দেখলেন তো, আমি তো শেষমেশ কিন্তু ঢাকার নাম্বারই করালাম, কিন্তু উপায় কিন্তু আছে, তিনি সেটা আমাকে বলবেন না। তিনি আমাকে হ্যাসেল দিবেন, আমাকে ঝামেলা দিবেন, এটাই হচ্ছে ওনার মেইন টার্গেট। দুর্নীতিবাজ, অসৎ, আমার কাছে মনে হয়েছে লোকটা অসৎ, দুর্নীতিবাজ, আর একদমই আচার আচরণ ভালো না এই লোকটার। যাই হোক,
205 নাম্বার থেকে উনি শেষমেশ বললো যে আপনি 301-এ যান, 301-এ গিয়ে যদি হচ্ছে কাজ হয় তাহলে হচ্ছে আপনি নাম্বার করতে পারবেন, না হলে পারবেন না। তো এখন হচ্ছে আমি 301-এ গেলাম। 301 নম্বর রুমে থাকা অফিসারের যে অ্যাসিস্ট্যান্ট ছিল উনি যখন দেখলো আমার বাইক বরগুনা থেকে কেনা, কিন্তু আমি নাম্বার করতে চাচ্ছি ঢাকার নাম্বার, তখন তো উনি আমাকে একটা পথ দেখালেন। উনি কী করলেন, আমার ফাইলগুলোকে নিলেন, নিয়ে সুন্দর করে ছালেন, তারপর উনি আমার কাগজের উপরে একটা সিল মেরে দিলেন। কেন এই সিলটা নিলাম? তো সে কারণে আমাকে বিআরটিএ থেকে বলা হলো যে আপনি কষ্ট করে একটু কারওয়ান বাজার হোন্ডার মেইন অফিসে আসেন, আর এখান থেকে সত্যায়িত করে নিতে হবে। তো কারওয়ান বাজার মোনেম টাওয়ারে হলো লিফটের 10-এ হোন্ডার মেইন অফিস, সেখান থেকে হলো আমি সত্যায়িত করে মাত্রই বের হলাম। আর এই যে ঘুরে এখন সিগন্যাল পার করতেছি। সত্যায়িত করানোর পরে আমি আবার বিআরটিএতে ফিরে আসলাম 301 নম্বর রুমে। এরপর তার সমস্যা নাই, এরপর তো বেসিক প্রসিডিউর ফলো করতে হবে, যেগুলো আপনাকে অলরেডি বলছিলাম। যে অ্যাপ্লিকেশন জমা আছে সেই অনুযায়ী হচ্ছে প্রাইমারি অ্যাপ্রুভাল হবে, তারপর ফাইনাল অ্যাপ্রুভাল হবে, তারপর তো হচ্ছে নাম্বার পেয়ে যাব। কিন্তু এখানেও সমস্যা হইল, যখনই হচ্ছে স্যার প্রাইমারি অ্যাপ্রুভাল দিবেন তখনই দেখলো যেই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আপলোড করার কথা সেই ডকুমেন্টসগুলো আপলোড হয় নাই। যদিও কিন্তু আমি আপলোড করে গিয়েছিলাম অলরেডি, বিএসপি বিআরটিএ অ্যাকাউন্ট খুলে তারপর অ্যাপ্লিকেশন করে রেখে গিয়েছিলাম। পরে গিয়ে দেখি যে কোনো ডকুমেন্টসই ঠিকমতো আপলোড হয় নাই। তো স্যার কী করলেন, আমার ওই অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করে দিলেন। নতুন করে আবার ওইখানে বসেই আমি ফর্ম ফিল আপ করলাম, তারপর আস্তে আস্তে সুন্দর মতো এক একটা ডকুমেন্টস আপলোড করলাম। এরপর স্যারকে বলার পর স্যার কিন্তু ঠিকই আমাকে প্রাইমারি অ্যাপ্রুভাল দিয়ে দিলেন। প্রাইমারি অ্যাপ্রুভাল দেওয়ার পরে কিন্তু ট্রানজ্যাকশন নাম্বার, আমি তো ব্যাংকে টাকা জমা দিয়েছি, টাকা জমা দিলে দেওয়ার পর দেখবেন যে আপনাকে যে ব্যাংক কপি দিবে সেই ব্যাংক কপির উপরে একটা নাম্বার দেওয়া থাকে, ট্রানজ্যাকশন নাম্বার। ওই ট্রানজ্যাকশন নাম্বার যখন আমি দিতে গেলাম, ট্রানজ্যাকশন নাম্বার নিচ্ছে না। এইখানে ঘটলো আর এক ঘটনা। আপনাদেরকে একটা জিনিস বুঝাই, বিএসপি অ্যাকাউন্ট দুই রকমের হয়। আপনাদেরকে আমি যে প্রসিডিউরটা দেখালাম, এই প্রসিডিউরে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন এটাকে বলা হয় সিটিজেন বিএসপি। আরেকটা বিএসপি হচ্ছে যেটা শোরুমের মালিকরা করে থাকেন, সেটাকে বলা হয় শোরুম বিএসপি। আরেকটা জিনিস মাথায় রাখেন, বেসিক জিনিস, শোরুম বিএসপি সবসময় সিটিজেন বিএসপিকে বাইপাস করতে পারে। কেন এই তথ্যটা ইম্পর্টেন্ট সেটা একটু পরে আপনারা বুঝবেন। নতুন করে ওইখানে বসে স্যার যখন আমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিল, তখন তো আমি আবার নতুনভাবে সব ডাটা আপলোড করে আবার অ্যাপ্লাই করলাম। এরপর তো স্যার আমাকে প্রাইমারি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। এরপর এটাও আপনারা জেনেছেন যে আমি যখন প্রাইমারি অ্যাপ্রুভালের পরে আমরা ট্রানজ্যাকশন নাম্বার দিতে যাচ্ছি, তখন কিন্তু ট্রানজ্যাকশন নাম্বার নিচ্ছিল না। কেন নিচ্ছিল না? এইখানে টুইস্ট। আমি যখন ব্যাংকে টাকা জমা দিই, তখন আমি আমার চেসিস নাম্বারে একটা জিনিস উল্লেখ করছি, PS0। কিন্তু আমি যখন ফর্ম ফিল আপ করছি তখন আমি লিখছি PSO। বুঝতে পারছেন ভুলটা কোথায় হয়েছে? আমার ব্যাংক ড্রাফটে চেসিস নাম্বার লেখা PS0, আর আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছি সেখানে আমার চেসিস নাম্বার লেখা PSO। এই কারণে ট্রানজ্যাকশন নাম্বার দেওয়া সত্ত্বেও ট্রানজ্যাকশন নাম্বার নিচ্ছিল না। এখন আমি স্যারকে বললাম যে স্যার আমার প্রাইমারি অ্যাপ্রুভালটাও তাহলে ক্যান্সেল করে দেন। কিন্তু সমস্যা হচ্ছে প্রাইমারি অ্যাপ্রুভাল একবার অ্যাপ্রুভ হয়ে গেলে সেটাকে আর ক্যান্সেল করার কোনো সিস্টেম নাই। তাহলে এখন কী করতে হবে? ওই যে আপনাদেরকে বলছিলাম যে সিটিজেন বিএসপি থেকে করা অ্যাপ্লিকেশনকে শোরুম বিএসপি থেকে করা অ্যাপ্লিকেশন দিয়ে বাইপাস করতে হবে। এরপর তো আমি বরগুনাতে শোরুমে ফোন দিলাম, যে বললাম ভাই একটু দয়া করে আপনি আপনার শোরুম বিএসপি থেকে আপনি আমাকে একটু নতুন করে অ্যাপ্লিকেশন করে দেন। তো ভাইয়ের সাথে আমি পুরোটা সময় ওই যে বরগুনার শোরুমে যে ভাই ছিল তার সাথে আমি পুরোটা সময় হোয়াটসঅ্যাপে ছিলাম। হোয়াটসঅ্যাপে যতক্ষণ ছিলাম ততক্ষণ তার সাথে আমার কথা হয়েছে, যা যা ডাটা তার প্রয়োজন সব কিছু আমি তাকে আস্তে আস্তে সব কিছু আমি তাকে দিয়ে দিলাম। তারপর আমি আবার 301-এ গেলাম। 301-এ যাওয়ার পরে শোরুম থেকে করা অ্যাপ্লিকেশনটাকে প্রাইমারি অ্যাপ্রুভাল ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দিল। ব্যাস আমি আমার নাম্বার পেয়ে গেলাম। তারপর বাকি প্রসিডিংস তো আপনারা জানেন, 301 থেকে তারপর 306-তে যেতে হয়। সেখানে গেলে আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আর আপনাকে ট্যাক্স টোকেন দিয়ে দিবে, সেটাকে নিয়ে আবার 301-এ ব্যাক করতে হয়। কারণ 301-এ যে অফিসার থাকে সে ওইটাকে পুরোপুরি সাইন করে দিয়ে ফাইনালাইজ করে দেয়। তো এইসব কাজ করতে করতে আমার ওদিনকার 5টা বেজে গিয়েছিল, যেটা বিআরটিএ ক্লোজিংয়ের টাইম ছিল। মানে একদম বিআরটিএ থেকে আমি সেই লাস্ট পার্সন যে নাম্বার করে বের হইতে পারছি। ওদিনকার আল্লাহর রহমতে আমি আল্লাহর দয়ায়, পুরোপুরি আল্লাহর দয়ায় আমি ওদিনকার আমি আমার বাইকের নাম্বারটা করে ফেলতে পারছিলাম। আলহামদুলিল্লাহ।
আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কোথায় কোথায় কী কী ভুলগুলো করেছিলাম। আপনারা যদি এই ভুলগুলো অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো প্রকার কোনো ব্যতিক্রমধর্মী কোনো ঘটনা ঘটবে না, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে। বুঝতে পারছেন? একটা জিনিস মাথায় রাখবেন, যদি অন্য জেলা থেকে আপনি বাইক কেনেন আর সেটা যদি ঢাকায় নাম্বার করাতে চান তাহলে ওই যে মাঝখানে একটা ঘটনা ঘটেছিল, আমাকে মরিয়ম টাওয়ার যাওয়ার লাগছিল হোন্ডার অফিসিয়াল এক হোন্ডার অফিসে, তারপর সেখান থেকে গিয়ে সত্যায়িত করানো লাগছিল, ওই কাজটা আপনাকে এক্সট্রা করতে হবে। এইটা এক্সেপশন না, এইটা হচ্ছে নিয়মের ভিতরেই পড়তেছে। বাকি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো এক্সেপশন। যেমন হচ্ছে আমি ডাটা ভুলে আপলোড দিয়েছিলাম, ফলে আমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করা লাগছে। তারপর আমি চেসিস নাম্বার ভুল দিয়েছিলাম, সেটার জন্য হচ্ছে আমাকে আবার শোরুম বিএসপি থেকে অ্যাপ্লিকেশন করানো লাগছে। এই জিনিসগুলো হলো আমার ভুল। কিন্তু ওই যে মরিয়ম টাওয়ারে যাওয়া লাগছিল আমার হোন্ডার অফিসিয়াল শোরুমে, ওইটা কিন্তু নিয়মের ভিতরেই পড়েছে। যদি হচ্ছে আপনি বাইরে কোনো জেলা থেকে বাইক কিনে ঢাকার ভেতর থেকে রেজিস্ট্রেশন করতে চান। আমি হোন্ডার অফিসিয়াল শোরুমটা জানি মরিয়ম টাওয়ার কারণ বাজারে, কিন্তু বাকিদের কোথায় সেটা কিন্তু আমি জানি না, সেটা কিন্তু আপনাদের জেনে তারপর কাজ করাইতে হবে। হোয়াটএভার, আপনারা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আমিও চাই আপনারা শিখুন, জানুন, আর রেজিস্ট্রেশন করার প্রপার নিয়মটা জানুন। আমার রেজিস্ট্রেশন করতে 11,764 টাকা খরচা হয়েছিল। পাশাপাশি আনুষঙ্গিক কিছু 1,000 টাকা তো এদিক সেদিক চলে গেছি, মানে পুরোপুরি 12,000 কাছাকাছি, 12 থেকে 13,000 আশেপাশে, 12,500 মতো আমার খরচা হয়েছিল সব কিছু মিলাই আর কি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমি চাই আপনারা সবাই নিজে নিজে রেজিস্ট্রেশন করুন, নিজের কাজ নিজে করুন, দালালদেরকে না বলুন। কারণ আপনি শুধু যেই কাজ নিজেই করতে পারেন, যেই কাজ খুবই সহজ, যদি কেউ একটু ধরাইয়া দেয় তাহলে হচ্ছে কাজটা নিজেই করতে পারেন, তাহলে আপনি কেন দালালকে এই এক্সট্রা টাকাগুলো দিতে যাবেন? তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি সময় নিয়ে আসবেন। পুরো একটা বেলায় কিন্তু সময় আপনার লাগবেই এখানে কিন্তু, কারণ অনেক মানুষ রেজিস্ট্রেশন করতে আসে, তো সেখানে একটু ভিড় হবে, একটু লেট হবে। আর অফিসাররা তো মানুষ, তাই না? চেষ্টা করবেন তাদের সাথে ভালো বিহেভ করার। আমি একটা জিনিস পার্টিকুলারলি উল্লেখ করতে চাই, 301 নম্বর রুমে যে অফিসারটা ছিল, সেই অফিসারটা সাংঘাতিক ভালো একজন মানুষ ছিল। উনি যদি 5 নম্বরে যে অফিসারটা ছিল ওই রকম একটা অফিসার যদি 301 নম্বরেও থাকতো, তাহলে ভাই বিশ্বাস করেন আমি লিটারালি দালালকে দিয়ে দিতাম যে ভাই আপনি আমার রেজিস্ট্রেশনটা করে দেন। কিন্তু 301 নম্বর রুমে যে অফিসারটা ছিল, অফিসারটা অমায়িক ছিল, আমি তার প্রশংসা না করেই পারতেছি না। আমি যখন হচ্ছে বিআরটিএ থেকে সব কাজ করে বের হয়ে গিয়েছি অলরেডি, তখন সেই অফিসার আমাকে নিজে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল আপনি কি সব কাজ ঠিকমতো করতে পেরেছেন, সব কিছু কি হয়ে গেছে? ভাই অসাধারণ, আমি অমায়িক, আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না এরকম অফিসারও বিআরটিএতে এক্সিস্ট করে। আরে কি বাতাস, ঝড় হবে, কালবৈশাখী ঝড়, তার মধ্যে আপনি আপনাদের সাথে কথা বলতেছি, ছাদে আসতেছি, ছাদে উঠে কথা বলতেছি। ছাদে সাধারণত কথা বলা যায় না গরমের কারণে, একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু বাতাস। যাই হোক, আপনারা আমার ধারণা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আবার বলতেছি, ভিডিওটা রিপিট করে আবার দেখেন, প্রত্যেকটা কথা সুন্দর করে শোনেন। আর তাও না বুঝতে পারলে বক্সে কমেন্ট করতে পারেন, যদি আমার সেই উত্তর জানা থাকে আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা নতুন বাইক কিনেছেন সবাইকে অভিনন্দন, আর যারা নিজে বাইক রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তাদেরকে আমি ডাবল অভিনন্দন জানাচ্ছি, আর তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি, কারণ তারা কোনো প্রকার দালালের সহযোগিতা না নিয়ে নিজের কাজ নিজে করতেছেন। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আশা রাখি আমি আপনাদের একটা ভালো উপকার করতে পেরেছি। আমার